নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা ফিরে এলাম। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। তো যেটা হলো সাডেন কার্ডিয়াক ডেথ, এবং পার্টিকুলারলি আজকে পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এক্সারসাইজ রিলেটেড ডেথ। তার মানে যেটা খুব সহজভাবে বললে, এই ফুটবল খেলার মাঠে হঠাৎ করে কোনো প্লেয়ার লুটিয়ে পড়ছে, অথবা জিমে গিয়ে ট্রেডমিল করার সময় দুম করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট সাকাম করছে। তো সেটাই আজকে আমার ইস্যু। এগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায় এবং কেন এগুলো হয়, তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এখন। তার কারণ দেখুন, অনেক মানুষই এখন সচেতন। সো এবং লোকে এক্সারসাইজ করার একটা ইম্পর্ট্যান্ট জায়গা বলতে পারেন যে জিম। কারণ অল্প সময় যে মানুষ পাচ্ছে আর কি, সে 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, 40 মিনিট হোক, সে বাড়ির কাছাকাছি কোনো জিমে যাচ্ছে ফর এ ওয়ার্কআউট, হাফ অ্যান আওয়ার। কেউ সাইক্লিং করছে, বিভিন্ন রকম ট্রেডমিল করছে, কেউ ক্রস ট্রেনার করছে, বিভিন্ন ওয়েট লিফটিং আছে। জিমে যদিও একজন গাইড থাকে, একজন বা দুজন গাইড বা একটা প্রোটোকল আছে, তবুও আমার মনে হয় যে দু একটা জিনিস একটু আমার বলা উচিত, ডিসকাস করলে তবে ব্যাপারটা সম্বন্ধে একটু আমাদের আইডিয়া ক্লিয়ার হয়। তো নাম্বার ওয়ান যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এক্সারসাইজ রিলেটেড বা এই জিম রিলেটেড, জিমে এক্সারসাইজ করার সময় যে ডেথগুলো হচ্ছে আর কি, তা সেগুলোর ইউজুয়ালি যেটা হয়, দুটো কারণ হয়। একটা হলো কোনো একটা হিডেন একটা ব্লকেজ বা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে। তার মানে পেশেন্টের কোনোভাবে কোনো হার্টের কোনো ধমনির মধ্যে কোথাও ব্লকেজ হয়েছিল, যেটা সিমটোমেটিক্যালি এভিডেন্ট নয়, অ্যাসিমটোমেটিক। সেটা কোনোভাবে সেটা একটা প্লাক রাপচার, এবং যেটাকে আমরা বলি এসিএস রিলেটেড হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ দ্য কার্ডিওমায়োপ্যাথি। তার মানে যে এক্সিস্টিং যে হার্ট, সেই হার্টের মাসেলের মধ্যে অলরেডি কিছু না কিছু গণ্ডগোল হয়ে আছে, এবং যেটা মোস্টলি অ্যাসিমটোমেটিক এবং তাই জন্য আনডিটেক্টেড। এই হলো দুটো ব্রড ক্লাসিফিকেশন। এখন যেটা প্রোটোকল, যেটা আমরা সবসময় বলি আর কি, যে কোনো একটা কম্পিটিটিভ স্পোর্টসে যখন কেউ অংশগ্রহণ করছে, তখন কিন্তু আমরা একটা বেসিক টেস্ট আমরা সবসময় করি, সেটা হলো ইসিজি, 12 লিড ইসিজি। সহজ টেস্ট, সব জায়গায় অ্যাভেলেবেল, এবং এটা করলে কিন্তু অনেকখানি এই যে বললাম যে এই কার্ডিওমায়োপ্যাথি রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু ধরা যায়। তার কারণ যদি আপনি দেখেন যে ইসিজি যেটা একদম কমপ্লিটলি নর্মাল, কোনো অ্যাবনর্মালিটি নেই, তার মানে কিন্তু তার কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা প্রায় নেই, এবং সেক্ষেত্রে কিন্তু হি ইজ ফিট টু জয়েন দিস কম্পিটিটিভ স্পোর্টস। এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আরও কিছু আমাদের টেস্ট থাকে, যেমন ধরুন ইকোকার্ডিওগ্রাম বলুন, যে হার্টের ফাংশন দেখার জন্য, বা কার্ডিয়াক এমআরআই, ইভেন হল্টার। তো এগুলো রিজার্ভ টেস্ট। যাদের ইসিজিতে প্রবলেম হয় তাদেরকে আমরা এই আপনার ইকোকার্ডিওগ্রাম বা ইভেন কার্ডিয়াক এমআরআই কখনো কখনো করতে হয়। তো হল্টার মনিটরিং, এইভাবে আমরা একটা রিদিম মনিটরিং করি, করে আমরা এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, সেটা হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যার জন্য যেগুলো এরকম সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। এবং এগুলো বেসিক্যালি একটা জন্মগত রোগ এবং জিন ঘটিত, ফ্যামিলিতে রান করে। এবং এগুলোতে দেখা যায় যে হার্টের মাসেলগুলো খুব মোটা হয়। এখন মোটা মানে কিন্তু এটা এমন নয় যে হেলদি, এটা কিন্তু প্যাথোলজিক্যাল, এবং এর মধ্যে প্রচুর নর্মাল হেলদি মাসেল টিস্যুর জায়গায় ফাইব্রাস টিস্যু থাকে, এবং যেগুলো কিন্তু এই অ্যাথেরোজেনিক, মানে এগুলো মানে যেগুলো কিন্তু এই অনেকটা যেটাকে আমরা বলি অ্যারিথমোজেনিক, মানে ওখান থেকে এটা সাডেন অ্যারিথমিয়া হয়ে দুম করে একটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়ে পেশেন্ট কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। এবং এটা কিন্তু এই ইসিজি মাধ্যমে স্ক্রিন করা যায়, এবং এটা ফ্যামিলিতে রান করে। সুতরাং এটা কিন্তু কশাস হওয়া উচিত কম্পিটিটিভ স্পোর্টস বা জিম যাওয়ার আগে। সো আমি অ্যাডভাইস করবো যে অ্যাটলিস্ট একটা ইসিজি যদি করা যায়, এবং সেটা কিন্তু এটা কোনো নয়, এটা ইট ক্যান সেভ লাইফ। আর নাম্বার টু, যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের মাথায় ধরতে হবে, দ্যাট ইজ দ্য যেটা আমি বললাম যে ইস্কিমিক হার্ট ডিজিজ। তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিস, কোনো হার্টের কোনো ধমনীতে কোনোভাবে কোথাও ব্লকেজ হয়ে আছে, এবং যেটা আনডিটেক্টেড, সেটা ধরা যায়নি,
এবং একটা সাডেনলি একটা হার্ট অ্যাটাকের মতো একটা সিমটম তৈরি হচ্ছে এবং পেশেন্ট কিন্তু সাকাম করে যাচ্ছে। এখন অ্যাসিমটোমেটিক পেশেন্টদের খুব ডিফিকাল্ট যে এটাকে বার করা যে কাদের এরকম হিডেন ব্লকেজ হয়ে আছে আর কাদের ব্লকেজ হয়নি, এটা খুব ডিফিকাল্ট টু ধরা। এবং সেক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে জোর দিই সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশান। তার মানে যে ফ্যাক্টরগুলো আমার এরকম হার্ট ব্লকেজ করতে পারে, যেমন ধরুন হাই কোলেস্টেরল, খাদ্যাভ্যাস বলুন, আপনার ব্লাড প্রেশার, সো ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোকে প্রপার এগুলো চিকিৎসা। বারবার আমি বলছি যে ধূমপান কিন্তু এমন একটা হ্যাবিট যেটা কিন্তু এই প্লাগগুলোকে আনস্টেবল করে, হার্টের যে ব্লকেজগুলো থাকে সেগুলোকে আনস্টেবল করে এবং সেখানে কিন্তু হার্ট অ্যাটাক বা এরকম গন্ডগোল করতে পারে। সো ধূমপানটা একদমই করা ঠিক নয় এই কার্ডিয়াক প্রবলেমের জন্য। এবং যেটা ঘটনা, যেটা আমরা অনেক সময় যেটা এখন অ্যাডভোকেট করছি আর কি, বহু মানুষদের যারা এরকম পেশেন্ট নিজেও এসে আমাদেরকে বলছে এবং আমরাও দেখছি আর কি, সেটা আমরা দেখি যে হার্টের একটা সিটি স্ক্যান। সো এটা এখন একদম মোটামুটি আধুনিক কনসেপ্ট, সেটাকে আমরা বলি সিটি ক্যালসিয়াম স্কোর। সিটি ক্যালসিয়াম স্কোর মানে এটা একটা কিছুই নয়, জাস্ট আমরা হার্টটাকে একটা সিটি স্ক্যান মেশিনের মধ্যে রেখে স্ক্রিন করি এবং দেখি যে হার্টের যে করোনারিগুলো মানে হার্টের যে ধমনীগুলো আছে এই ধমনীর মধ্যে কোনো ক্যালসিয়াম জমে আছে কি না। এবং এটা একদম স্বল্প খরচার ইনভেস্টিগেশন, এবং যদি আমি দেখি যে ক্যালসিয়াম ওখানে হার্টের ধমনীর মধ্যে জমে আছে, তার মানে কিন্তু এই ব্যক্তিটির ব্লকেজ থাকার সম্ভাবনা খুব বেশি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব অ্যাগ্রেসিভ হতে ডিজিজ মডিফাইং এজেন্টগুলোকে আমাকে দিতে হবে এবং টু প্রিভেন্ট দ্য ফিউচার কার্ডিয়াক ইভেন্ট বা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য। আর যদি আমি দেখি যে ধমনীর মধ্যে ক্যালসিয়াম একদমই নেই, জিরো ক্যালসিয়াম, যে স্কোরিংটা হয় আমরা 0, 50, 100, সো এই যে স্কোরিংটা হয়, যদি আমি দেখি যে ধমনীর মধ্যে ক্যালসিয়ামের মাত্রা একদম নেই, 0, তার মানে কিন্তু হার্টের মধ্যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই এবং সেক্ষেত্রে কিন্তু এই যে সাডেন কার্ডিয়াক ডেথ যেটা আমার হার্ট ব্লকেজ থেকে যে আমরা হচ্ছে আর কি, সেটা কিন্তু সম্ভাবনা থাকে না। সুতরাং এটা কিন্তু একটা ইয়াং পপুলেশন যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের বাড়িতে একটা সাডেন কার্ডিয়াক ডেথের বাবা বা জ্যাঠা কাকা কেউ সাডেন কার্ডিয়াক ডেথে প্রাণ হারিয়েছেন অল্প বয়সে, তাদের কিন্তু এটা একটা অত্যন্ত গুড স্ক্রিনিং টেস্ট যেখানে আমরা এই ক্যালসিয়াম স্কোর করে দেখে নিই যে হার্টে ব্লকেজের সম্ভাবনা কতটা। এর একটা হায়ার ভার্সন হয়, সেটা আমরা বলি সিটি অ্যাঞ্জিওগ্রাম। সেটা আমরা সবসময় অ্যাডভোকেট করি না, কিন্তু সেটা কখনো কোনো ক্ষেত্র বিশেষে আমাদের যদি মনে হয় আমরা এগোতে পারি টু সি দ্য এক্স্যাক্ট করোনারি অ্যানাটমি, সেটাকে আমরা বলি সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। আর ক্যালসিয়াম স্কোর যেটা আমি বললাম সেটা অনেক ইজি ভার্সন এবং সেটাতেও কিন্তু আমাদের অনেক ডিটেল আমরা ইমেজিং এবং ইনফরমেশন পাওয়া যায় এবং সেগুলো কিন্তু আমাদের আলটিমেটলি প্ল্যানিংয়ে কাজে লাগে। এবং এই যে ইয়াং পেশেন্ট যাদের এই সাডেন কার্ডিয়াক ডেথ পার্টিকুলারলি এক্সারসাইজ করতে করতে, এগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। আরেকটা যেটা আমার বক্তব্য, যে জিমে আমি সবসময় বলবো, জিমে যখন আপনারা নতুন কেউ যাচ্ছেন আর কি, তো সেটা খুব ইম্পর্টেন্ট যে সবসময় ইউ শুড ট্রাই ইন এ গ্রেডেড ওয়ে। তার মানে কি, আপনার তো ধরুন আপনি একটা সিডেন্টারি লাইফ লিড করেন, আপনি একদিন জিমে গেলেন, আপনার ইচ্ছা হলো আপনি একটা খুব ভয়ঙ্কর ওয়ার্কআউট করবেন, এইটা কিন্তু কখনোই কাম্য নয়। তো জিমে কিন্তু ওয়ার্কআউটটা শুড বি গ্র্যাজুয়াল, গ্রেডেড। আপনি প্রথমে সিম্পল ট্রেডমিলে অল্প অল্প স্পিডে হাঁটা আরম্ভ করুন, এটা একটা গ্রেডেড প্রোটোকল যে আপনি 5-7 দিন একটা এরকম গেলেন, তারপরে আস্তে 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 গ্র্যাজুয়ালি যখন দেখছেন যে আমি টলারেট করতে পারছি, তখন কিন্তু আস্তে আস্তে নিজের ক্যাপাসিটি ওয়াইজ আপনাকে কিন্তু আপনার এক্সারসাইজের যে ধরনটা সেটাকে আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন। কিন্তু কখনোই প্রথমে গিয়েই খুব হেভি এক্সারসাইজ বা হেভি ইয়েগুলো মানে ওয়ার্কআউট কিন্তু আমি কখনো অ্যাডভোকেট করি না। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে 2 রকমের এক্সারসাইজ হয়, একটা হলো আইসোমেট্রিক এক্সারসাইজ, একটা হলো আইসোটোনিক এক্সারসাইজ। খুব সহজে বললে আইসোটোনিক মানে যেখানে আমাদের পেশিগুলো ছোট বড় হচ্ছে। তার মানে আমরা যখন হাঁটছি, দৌড়াচ্ছি, জগিং করছি, সাইক্লিং করছি, সুইমিং করছি, এটা হলো আইসোটোনিক এক্সারসাইজ। এগুলো কিন্তু কার্ডিও সেফ, সবসময় মনে রাখতে হবে।
এগুলোতে কিন্তু হার্টের ওপর চাপ কম পড়ে। কিন্তু যেটা আইসোমেট্রিক এক্সারসাইজ, মানে যেগুলোতে আপনি কোনো ওয়েট বিয়ারিং করছেন, যেখানে আপনি পুশ আপ দিচ্ছেন, পুশ আপ বলতে যেখানে আপনি একটা সামথিং স্প্রিং লাইক স্ট্রাকচারকে আপনি সরানোর চেষ্টা করছেন বা সামনে ঠেলছেন, সেগুলো কিন্তু আইসোমেট্রিক এক্সারসাইজ এবং সেগুলোতে কিন্তু আপনার হার্টের ওপরে কিন্তু প্রেশার বেশি পড়ে। এবং আমি কখনো কোনো নিউ কামারকে, জিমের যে নিউ কামার, তাকে কিন্তু আমি এই আইসোমেট্রিক এক্সারসাইজ করতে আমি প্রথমেই বলবো না। প্রথমে হি শুড বি ট্রেন্ড ফর আইসোটোনিক এক্সারসাইজ, কার্ডিও এক্সারসাইজগুলো করে আগে তাকে টোন করতে হবে নিজেকে। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে যদি চায় এই মাসেল যে বিল্ডিং এক্সারসাইজগুলো বলে আইসোমেট্রিক এক্সারসাইজ, সেগুলো কিন্তু তাহলে আস্তে আস্তে আমরা যেতে পারি আর কি। তো এই হলো এই নাটসেল। যে ট্রেনার থাকে সেও আপনাকে গাইড করবে, তবে এটা মোটামুটি একটা ইয়ে। আর জিমে যখনই মনে করবেন যে আপনার খুব এক্সারশন হচ্ছে, ইউ স্টপ দেয়ার। আপনাকে জোর করে করতেই হবে, আমাকে এই 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 লেভেল অবধি আনতেই হবে, এটা যেন কখনো নিজের মধ্যে আনবেন না। দের ইজ নো কম্পিটিশন। কারোর সাথে কারোর কম্পিটিশন নেই। আপনি যতটুকু পারবেন ততটুকু। সবসময় মনে রাখবেন, ওভার এক্সারশন ক্যান অলওয়েজ লিড টু কার্ডিয়াক প্রবলেম। ওই জন্য কখনো নিজেকে ওভার এক্সস্টেড করবেন না। আপনি যতটুকু সামর্থ্য আপনি করবেন, আপনি সেটা গ্র্যাজুয়ালি করুন। কেউ যদি 10 দিনে করে করছে, আপনি 1 মাসে করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ডোন্ট বি ওভার এক্সস্টেড। তো সেটা একটা ব্যাপার। এবং এইগুলো কিন্তু যদি মেনে চলেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি কিন্তু এই যে জিম বা ওয়ার্কআউট কিন্তু সেফ। সো আজকে এই পর্যন্তই। তো যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আমার নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আছে, এখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।